আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যের উস্কানিতে আমরা ঘোড়ার পিঠে চড়ার পরিবর্তে ঘোড়াকে কাঁধে নিয়ে ঘাড়ে নিয়ে ঘোড়াটাই হয়তোবা বেশি উপকারী এবং স্বাচ্ছন্দ্য বোধের মনে করছি। কেন এই কথা বললাম? দেখেন, আমাদের দেশের অধিকাংশ কর্মকাণ্ডের, সেটা পলিটিশিয়ান হোক, সেটা স্টুডেন্ট হোক, সেটা প্রশাসন হোক, কেউ ভূত ভবিষ্যৎ না ভেবেই আমরা ঝাঁপিয়ে পড়াটাকে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধের মনে করে থাকি। আমরা অন্য একজন একটা কথা কাজ করতে বলল, সেটার প্রাথমিক বেনিফিটটা দেখি, কিন্তু ফিউচার ভ্যালু কী, ফিউচারের মানে ক্ষতিকর দিকটা কোনটা, ভবিষ্যতে এটা আমার উপর কি বার্ডেন বা আমার প্রজন্মের উপর কি বার্ডেন, আমার জাতির জন্য কি কল্যাণকর বা অকল্যাণকর হতে পারে, এটা আমরা কখনো ভাবি না। এখন দেখেন, আমরা ধানমন্ডি ভাঙাটা নিয়ে অনেকে অনেক কথা বলছে, অনেক সুশীল সমাজ, এখন আর সুশীল বলে কেউ নেই। কারণ আপনি যখন বর্তমান ক্ষমতাধর ব্যক্তিদের পক্ষে কথা বলবেন তখন আপনি সুশীল, যখন আপনি এই ক্ষমতার বাইরে যে বিরোধী দলের পক্ষ নিয়ে কথা বলবেন তখন আপনি দালাল। সুতরাং এখানে সুশীলগিরি বা সুশীল সাজার কোনো অপরচুনিটিস নেই। কারণ সুশীল হতে গেলে অন্যায়ের বিপক্ষে কথা বলতে হয় এবং কাউকে অন্যায় হওয়া থেকে বিরত রাখার জন্য কথা বলতে হয়। আর আমাদের দেশের যারা আমরা সুশীল বা নিজেদেরকে সুশীল বলে দাবি করি, তারা কি করি, তারা নিজেদের বেনিফিট বা সুবিধা অনুযায়ী কথা বলে থাকি। যেমন আমরা যদি এখন বলে থাকি যে ডক্টর সলিমুল্লাহ খানকে কিসের সম্মাননা দেওয়া হলো, যে অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খানকে সম্মাননা দেওয়া হলো, তো এখন কথা হলো যে সম্মাননা দিয়েছে সে চেয়ারের ক্ষমতাটাকে সম্পূর্ণরূপে প্রয়োগ করেছে। একজন জ্ঞানশূন্য লোকের কাছ থেকে যদি আপনি জ্ঞানী লোকের পুরস্কার দেন, তাহলে সেটি অবশ্যই খুব বেশি হিতকর নয়। যে প্রথমে বলছিলাম যে আমরা ঘোড়ার পিঠে না চড়ে ঘোড়াকে নিজের কাঁধে নিতে এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তা ডক্টর সলিমুল্লাহ খানকে অপমান করা হলো। তিনিও একথা বলেছেন যে সে যদি না বোঝে, সে যদি ক্ষমতা চেয়ারটা না ছাড়তে চায়, তার যদি সেই বোধ না থাকে, আমি কি করব। উনি নিজেও একথা বলেছেন। ধানমন্ডি 32 নম্বর ভাঙা নিয়ে অনেক সুশীল সমাজ অনেক কথা বলেছে। আপনি গয়েশ্বরচন্দ্র রায়ও বলেছেন, বিএনপির অনেক বড় বড় নেতা বলেছেন, জামাতের আমির বলেছেন। এতে করে যারা ছাত্র সমাজ আছেন বা যারা এই ভাঙার পক্ষের লোক, তাদের কাছে এই সুশীলগুলো কুশীল হয়ে গিয়েছে, অর্থাৎ তারা নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছে, তারা দালালে পরিণত হয়েছে। কিন্তু দেখেন, এর যে একটা ফিউচার ইফেক্ট আছে, এর যেটা একটা বাজে প্রভাব আছে, তার নমুনা দেখেন। আপনার 5-6 তারিখে ভাঙচুর হলো, 7 তারিখে দেখেন আপনি এই ভাঙাভাঙির রেশটাকে ধরে রাখতে তারা সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে, লুটপাট চালিয়েছে। সেই তাণ্ডব আর লুটপাটের সময় কিন্তু কেউ রক্ষা করেনি, সেখানে প্রশাসন যায়নি, কোনো ধরনের প্রশাসন যায়নি, সেখানে কোনো সুশীল সমাজ যায়নি, সেখানে কোনো ছাত্র সমাজ যায়নি। শুধু যখন আপনার গাজীপুরে যে হামলা হলো ছাত্রদের উপরে, তখন ছাত্ররা বলল যে ওখানে লুটপাটের খবর শুনে আমরা লুটপাট ঠেকাতে গিয়েছিলাম। কিন্তু এর আগে 2 দিন বা 3 দিন আমরা আমির হোসেন আমুর বাড়ির একটা ভিডিও আমি দেখেছি একটা টিভি চ্যানেলে, যে কিভাবে ছাত্ররাই লুটপাট করছে সেখানে। সেই এতদিন কিন্তু ওই লুটপাট কেউ ঠেকাতে যায়নি।
যখন গাজীপুরে যে তাদের উপরে হামলা হলো, তাদেরকে জখম করা হলো, তাদেরকে ডাকাত ভেবে বা ডাকাত বলে তাদের প্রতি যারা ক্ষুব্ধ রাগান্বিত, তারা যখন তাদেরকে অ্যাটাক করলো, তখন তারা বলল আমরা খবর পেয়েছিলাম ও বাড়ি লুটপাট হবে, তাই আমরা সেটা ঠেকাতে গিয়েছিলাম বা আমরা, কিন্তু কথা হলো ওখান থেকে সরাসরি যাদেরকে ধরছিল ওরা আবার বিভিন্ন মিডিয়ায় বলছে আমরা না বুঝে আসছি, আমরা এই অঞ্চলের লোক না, অন্য জায়গা থেকে আসছি। এবং যারা এই লুটপাট রাজনৈতিক কারণে যারা লুটপাট করে, আমি যতদূর জানি তারা কি করে, এক অঞ্চল আর এক অঞ্চলের নেতাকর্মীদের বা লোকজনকে বলে তুমি অমুক বাড়ি যেই লুটপাট করো, অমুক বাড়িতে সম্পদ পাওয়া যাবে, ভালো কিছু পাওয়া যাবে, বা অনেকে পড়ে, কারণ কি তুমি তোমার অন্য অঞ্চল থেকে আসলে তোমার নামে মামলা হবে না, বাপের নাম জানে না, এর নামে ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো বলে। আমি নিজে দেখেছি এই ধরনের ঘটনা, আমি নিজে দেখেছি। তা তাদেরকে নিয়ে এসে ওরা লুটপাট করায়। তো ঠিক ওখানে যাদেরকে ধরেছিল তারা দেখলাম কান্নাকাটি করছিল আর বলছিল আমরা এই অঞ্চলের লোক না, বাইরে থেকে এসেছি। তখন ওরা যখন কুপিয়ে দিল, তখন এই যে এই 2-3 দিনের রেজাল্ট, এই রেজাল্টটার কিছু কিন্তু ওখানে প্রয়োগ হয়েছে। তো ওই যে আমরা এবার এরপরে কি হচ্ছে, আপনার সারা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে। এখন আমার একটা প্রশ্ন হলো যে অপারেশন ডেভিল হান্ট যে চলছে, এই ডেভিল হান্ট যদি ডেভিলদের ধরার জন্য হতো তাহলে খুব ভালো হতো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের এক প্রবীণ নেতা উনি বলেই ফেলেছেন যে ডেভিল বলতে শুধুমাত্র ফ্যাসিস্টের ডেভিল, আর কেউ ডেভিল নাই। অর্থাৎ এই ডেভিল হান্টটা হচ্ছে একটা নির্দিষ্ট গ্রুপকে দমন করার জন্য। এখন ঘটনা হয়েছে বড় বড় যারা সুশীল আছে, বিদেশ আছে বা আন্তর্জাতিক মহল, মানবাধিকার সংস্থা, তারা কিন্তু এই যে ঘটনা চলমান, যে ঘটনা বাংলাদেশে চলছে, যে ঘোড়াটাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়ানো, এটা কিন্তু সমর্থন করছে না। তারপরে সবচেয়ে বড় যে কথাটা বাংলাদেশে বর্তমান সময়ে প্রচলিত, সেটা হলো যে আমরা যে কর্ম করছি এই কর্মের দায় আমরা ক্ষমতাচ্যুত হলে এই কর্মের হিসাব আমরা কি দিতে পারবো? এটুকু হয়তোবা আমাদের মাথার ভেতরে রাখা উচিত। কেননা আজ যারা নির্যাতিত হচ্ছে বা আজ যারা এই ডেভিল হান্টের শিকার হচ্ছে, তারা কিন্তু এই বিবেচনা করে কাজ করেনি বলেই আজকে তারা এভাবে মনে করেন ছোটার উপরে আছে। তা আমি বলবো যে আপনারা, আমাদেরকে সুশীল বলার দরকার নেই, আমাদেরকে চিন্তক বলার দরকার নেই, আমাদেরকে ভাবুক বলার দরকার নেই, আমাদেরকে পরামর্শক বলার দরকার নেই। শুধু এটুকু বলবো, ধ্বংসের খেলায় এক পক্ষের পতন হয়, কিন্তু ওই পক্ষের নতুন যে প্রজন্ম থাকে তাকে শেখানো হয় বা সে শিখে যায় যে আমার প্রজন্মকে, আমার বাপের প্রজন্মকে ওই প্রজন্ম এভাবে ধ্বংস করেছে, এভাবে নির্যাতন করেছে, এভাবে নিপীড়ন করেছে, এভাবে নিষ্পেষিত করেছে। সে ওই প্রতিশোধ পরায়ণতা ছোটকাল থেকে মনের ভেতরে লালন করতে করতেই বড় হয়। এবং যখন জাতি যারা অপমান করেছে বা যারা এই কর্মকাণ্ড করেছে তারা ভুলে গেলেও যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ওরা কিন্তু ভুলে যায় না। তখন কি করে, ওরা যখন ক্ষমতায় আসে তখন এইটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সিস্টেমেটিক ওয়েতে হোক এবং নন সিস্টেমেটিক ওয়েতে হোক এটা অ্যাপ্লাই করে, যেটা পরবর্তীতে এই ভার, এই দায় বহন করা কষ্টকর হয়ে যায়। দেখেন, আমরা জানি আমাদের দেশে নির্বাচন পরবর্তী এবং পূর্ববর্তী কোনো মারামারি হতো না, কিন্তু একটা নির্দিষ্ট পিরিয়ড পরে আমরা দেখেছি একটা মানুষরা মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে গেল। ওই যে কালচার চালু হলো, এর পরবর্তীতে আমরা দেখেছি নির্বাচনের পূর্ববর্তী এই সংঘর্ষটা বাংলাদেশে চালু হয়ে গেল। সুতরাং আমরা যে কোনো সংস্কৃতি চালু করার আগে অন্তত পক্ষে একটু যারা বোঝে তাদের কাছ থেকে শুনে নেব। আমার আব্বা অর্থাৎ আমার বাবা বলতেন
ওল কচু যদি পৃথিবীর চেয়েও বড় হয়, ডাটা কিন্তু উপরেই থাকে। ও যদি 10 মণ ওজনও হয়, ওই 500 গ্রামের ওলের ডাটা সে কিন্তু উপরেই থাকে। অর্থাৎ যাদেরকে আপনারা সুশীল বলে মনে করেন না, দালাল ভাবছেন, তারা কিন্তু ওই ডাটার মতন। এক্সপিরিয়েন্স একটা আলাদা জিনিস। আমি এই যে ঘটনাগুলো 5, 6, 7ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশে ঘটলো, এই ঘটনাগুলোর জন্য আমার জানা মতে কোনো সুশীল সমাজ, যাদেরকে আপনারা দালাল বলছেন, তারা কেউই সাপোর্ট করেনি। দ্যাট মিন্স দে হ্যাভ এক্সপিরিয়েন্স। কারণ তারা আপনাদের মতো বা আমাদের মতো ওই ঘোড়া কিছুদিন কাঁধে নিয়ে ঘুরে দেখেছে যে তার কষ্ট ছাড়া সেখানে কোনো ঘোড়ারও উপকার হয় না, মানুষের উপকার হয় না। তাই তখন বুঝতে শিখেছে যে এইভাবে সংঘর্ষ, মারামারি, কাটাকাটি করে ক্ষতি ছাড়া কখনো লাভ হয় না। আমি আশা করি আপনারা আমার এই তাত্ত্বিক কথাবার্তা একটু বোঝার চেষ্টা করবেন এবং সবাই তার স্ব জায়গা থেকে একটা ভালো সংস্কৃতি, ভালো কালচার তৈরি করে সবাইকে ছাড়ছুড় দিয়ে একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। তাহলে এটি দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে। আল্লাহ উস্কানি দাতাদের থেকে আমাদেরকে রক্ষা করে বাংলাদেশের মানুষের সাথে সমঝোতা করে ছাড় দিয়ে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।